কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি। যদি কিছু বলো আমি ছলো ছলো চোখে স্বপ্ন সাজাই। নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই এপিসোডে কোনো ভনিতা নয়, আমার সঙ্গে রয়েছেন যাত্রা জগতের জীবন্ত কিংবদন্তি কাকলি চৌধুরী। তো দিদির কাছ থেকে আমরা দিদির যাত্রা জীবনের নানান জানা অজানা কথা শুনে নেব। তো দিদি, প্রথমেই আপনার জন্ম, ছোটবেলা এবং বেড়ে ওঠা নিয়ে যদি কিছু বলেন। জন্ম কলকাতাতেই, বেড়ে ওঠাও কলকাতাতে, মমিনপুর অঞ্চলে। পড়াশুনো সময়ের অনেক আগে স্কুল থেকে বেরিয়ে গেছিলাম, কমপ্লিট করতে পারিনি। চরম দারিদ্র ছিল এবং দারিদ্রের হাত ধরেই আমার অভিনয় জীবনে আসা। মায়ের সঙ্গে, যেহেতু আমার মা অভিনেত্রী কাজল চৌধুরী, আমার ভাইও অভিনেতা রমিও চৌধুরী। যাই ভাই তো পরে এসেছে, অনেক পরে জয়েন করেছে। একটা খুবই মানে কষ্টের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। মানে প্র্যাকটিক্যালি একটা রুটি অর্ধেক করে আমি আর রাজা খেয়েছি, এরকম দারিদ্রও গেছে আমাদের। তীব্র জীবন সংগ্রাম। মা অভিনয় করতেন, বাবা পলিটিক্স করতেন, কংগ্রেসের বড় একটা পজিশন হোল্ড করতেন বাবা। একবার বিধানসভা ইলেকশনে দাঁড়িয়েও ছিল, হেরে গেছিল কংগ্রেসের। তো বাবা সংসার সম্বন্ধে উদাসীন ছিলেন। যা করতে দেখেছি ছোটবেলা থেকে মাকেই দেখেছি। অফিস ক্লাব, অ্যামেচার, এবং 78-এ মায়ের প্রথম প্রফেশনাল যাত্রায় যাওয়া পাহাড়ি ফুল, প্রচণ্ড সুপারহিট ড্রামা ছিল। সত্যম্বর অপেরার পাহাড়ি ফুল, সংগ্রাম, দুটো নাটক ছিল। তারপর মা প্রফেশনাল যাত্রাটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি, বিকজ ওই 78-এর পর করেছে খাপছাড়া, কিন্তু কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরাও ছোট ছিলাম। মাই অল ইন অল ছিল সংসারে। প্র্যাকটিক্যালি আমার বাবার মানে থাকা না থাকাটা সেভাবে সংসারকে কিছু এগিয়ে দেয়নি, জাস্ট বাবা ছিলেন ওই পর্যন্ত। অত্যন্ত আদ্যপান্ত একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, প্রচণ্ড ভালো আঁকতেন ছবি, মানে হাতের লেখা এবং ছবি, মানে এতটাই, মানে আমি বলি আমার মা তো জীবন সংগ্রামে, মানে অভিনয়টা তো পরে এসেছে। মা অ্যাকচুয়ালি কিন্তু আগে চাকরি করতেন। আচ্ছা, বড় বড় জায়গায় চাকরি করেছেন। মানে ওই তখনকার চাকরি তো আর ওই রকম চাকরিতে ঢুকে গেল মানে সেই চাকরিটা আর যাবে না কোনোদিন, সেরকম না। প্রাইভেট কোম্পানি সব, তখন টেলিফোন অপারেটিং এর ব্যাপার ছিল, টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট মা। হ্যাঁ, তো উডল্যান্ডসে, ক্যালকাটা হসপিটালে, এইসব জায়গায় চাকরি করেছে। ওই ক্যালকাটা হসপিটাল থেকেই মায়ের কিন্তু প্র্যাকটিক্যালি অভিনয় জীবনটা শুরু হয়। ওই ডক্টর বিডি মুখার্জি সবাই চেনেন ওনাকে, উনি খুব ভালো অভিনেতা এবং ততোধিক স্বনামধন্য একজন খুব বড় গাইনোকোলজিস্ট। ব্যাপারটা ওই ক্যালকাটা হসপিটালেই বিডি মামাদের একটা নাটকে, আমি মামা বলি, আমার সন্তান, রাজার সন্তান সবই ওনার হাতেই জন্মেছে। তো ওদের কোনো একজন আর্টিস্ট অসুস্থ হয়ে পড়েছিল, তখন বিডি মামাই কিন্তু প্র্যাকটিক্যালি আমার মাকে চলো চলো তুমি অভিনয় করবে বলে নামিয়েছিল, এবং সেইভাবেই কিন্তু মায়ের থিয়েটারে ঢোকা, আমি যতদূর যা জানি। তারপরে আস্তে আস্তে যখন এই দিকটা খুললো, তখন এই চাকরির পাশাপাশি গ্রুপ থিয়েটার, অ্যামেচার ক্লাব মাকে দেখতাম করতো। তারপরে আমাদের পড়াশুনোটা, ভাই বাইরে থাকতো, পিসির বাড়ির ওখানে রাজীবপুরে হোস্টেলে পড়াশুনো করতো। নমস্কার, রমিও চৌধুরী বলছি। কি বলবো বলুন তো, দিদির সম্পর্কে বলবো না কাকলি চৌধুরীর সম্পর্কে বলবো? দিদি তো ঘরে, কাকলি চৌধুরী স্টেজে। আমার মুখে ঠিক কাকলি চৌধুরীর সম্পর্কে বলা, মানে কি বলবো, ঠিক মানায় না আর কি। তবু একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করবো। আমি তখন অনেক বছর আগে বিনয় গাঙ্গুলি আমাকে বলেছিল আমার দিদির সম্পর্কে, যে তো দিদির উচ্চারণ সম্পর্কে তো একটা বিভৎস ব্যাপার আছে, অসাধারণ উচ্চারণ কাকুলির। তো দিদির সম্পর্কে অনেকদিন আগে অসিত বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল, হ্যাঁ রে বিনয়, জানিস
যাত্রায় একটা মেয়ে এসেছে কাকুলি চৌধুরী বলে, দেখবি পুতুল খেলার একটা সিন দেখেছিল 1984 সালে, 1984। এই মেয়েটাকে ধরে রাখতে পারবে না চিৎপুর, এই লম্বা রেসের ঘোড়া। বলে কি বলছিস? বলে হ্যাঁ, কি অসাধারণ উচ্চারণ এই বয়সে। তার অনেক বছর পরে বিনয় গাঙ্গুলির সঙ্গে দেখা হয়েছিল দিদির। দিদি তখন বাসে যায়, তো বলে বিনয় গাঙ্গুলি বলেছিল দিদিকে যে আরে আরে অসিত তোর সম্পর্কে বলে যে তোর নাকি অসাধারণ উচ্চারণ আছে, একটা জিনিস কর। আমি একটা জিনিস বলছি দেখি একবারে বলতো। তো বলছে কি বলো? বলে বলতো রৌশনে মৌজিকি ওয়াজেদ আলী শাহ সাহেব। বলে আরেকবার বলো। আরেকবার বিনয়দা বলেছে রৌশনে মৌজিকি ওয়াজেদ আলী শাহ সাহেব। তা দিদি কিন্তু একবারই বলেছিল, বলেছিল কেতকী দত্ত কিন্তু একবারে পারেনি। উৎপল দত্ত জিজ্ঞেস করেছিলেন, কেতকী দত্ত কিন্তু একবারে পারেনি, দেখি তুই পারিস কিনা। তা কাকুলি চৌধুরী ওই মার কি, ওনার সম্পর্কে আমার বলাটা ছোট মুখে বড় কথা বলা হয়। অসাধারণ অভিনেত্রী, আর হবে না, যাত্রা জগতে আর আসবে না, ওই শেষ কথা, শেষ শেষ হ্যাঁ শেষ। নমস্কার। আমার ওই পড়াশুনোটা আর এগোলো না। তারপরে বাবার উদাসীনতা, বাবা একসময় চলেও গেল বাড়ি ছেড়ে, না বলে কাউকে কিছু। পরে অবশ্য ফিরে এসেছিল, অনেক 2-3 বছর পরে ফিরে এসেছিল। হঠাৎই একদিন সকালবেলা উঠে দেখলাম বাপি আর নেই। মানে নেই, তখন তো আর ফোন টোনের এরকম ব্যাপক যোগাযোগ ব্যবস্থা ছিল না। কোথায় চলে গেল মানুষটা, উধাও হয়ে গেল হঠাৎ। তারপরে খবর টবর পেলাম যে আমাদের যে গ্রামের বাড়ি সেখানে আছে, পিসিদের কাছে আছে, বড় পিসির কাছে আছে। এরকম করতে করতে তারপরে মা বলল যে এরকম, আমি তখন আমার ন্যাচারালি উঠতি বয়স, বলল যে তখন আমি মায়ের হাত ধরে অলরেডি গ্রুপ থিয়েটার, অ্যামেচার ক্লাবগুলো করতে শুরু করেছি। অফিস ক্লাব, গ্রুপ থিয়েটার, বাটানগর গান্ধার, গরুর গাড়ির হেডলাইট, নটসেনা, এইসব জায়গায় আমি তখন থিয়েটার করি, মানে প্রফেশনালি থিয়েটারটা করি, খুবই কম পয়সা, কিন্তু তবু শুরুটা মানে চর্চাটা শুরু হয়ে গেছে। এবং সেটা কিন্তু ওই মায়ের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারটা চালানোর জন্য। তখন আমি অ্যামেচার যাত্রা করে হয়তো 300 টাকা পেতাম। কি আনন্দ ওই 300 টাকা নিয়ে মুদির দোকানে ধার মেটাতাম, তারপরে 100 টাকা করে হলে হয়তো ব্যাংকে রাখতাম, এরকম করে। তো এরকম জীবন সংগ্রামের জন্য তখন অ্যামেচার ক্লাব বা অফিস ক্লাব আপনাকে অনেকটা সহায়তা করে। অনেক সহায়তা, শুধু অর্থনৈতিক ভাবে না, আমি খুব বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, নিজের অভিনয়ের বেসটা তৈরি করার ক্ষেত্রে। এমনিতে একটা অভিনয়ের পরিবেশ তো ছিল, অবশ্যই উত্তরাধিকার সূত্রে তো একটা ছিলই আপনার। প্লাস আমি ছোটবেলা থেকে নাচ শিখেছিলাম, ভারতনাট্যম, কত্থক, কোনোটাই কমপ্লিট করতে পারিনি। তার পেছনেও খানিকটা অভাবটাই দায়ী ছিল, যেতে পারিনি, কিন্তু ওই বেসিক ট্রেনিং টুকু রয়েছে। ভাগ্যিস আসলে এটা করে খেতে হবে বলে হয়তো অল্প অল্প সবটাই ছুঁয়ে গেছিলাম। কিন্তু গান কোনোদিন আমরা কেউ শিখিনি, আমিও না, আমার ভাইও না, কিন্তু আমরা প্রত্যেকেই গানটা গাইতে পারি। বিকজ আমার মামার বাড়ি, পিসির বাড়ি, প্রত্যেকে গান জানে। মামার বাড়ি তো আমার বড় মামা তো বারেগুলা মালিক খাঁ সাহেবের ছাত্র ছিলেন, এবং আমাদের সুর যা কিছু আমার বড় মামার থেকেই আসা আমাদের। তো ওই ছোটবেলা থেকে গানটাও শুনে জেনেটিক্যালি সুরের একটা ছোঁয়া আছে। একদম মানে আমি এটা সব জায়গাতেই বলি, এবং আমার বলতে লজ্জাও করে না একটু, যেটা আমি একটু ভীষণ সত্যি কথা বলতে ভালোবাসি, মিথ্যে বলতে পারি না। ইভেন দো এডুকেশন নিয়েও আমি কোনো মিথ্যাচার কোনোদিন করিনি, একদম সবাই জানে। আমাকে অনেকে বলে যে কেন আপনি এত সত্যি কথা বলেন সবার সঙ্গে। আমি বললাম সত্যিটা মনে রাখা যাবে, মিথ্যে কবে কাকে কি বলবো মনে রাখতে পারবো না, তবে আরো ঘেঁটে যাবো, দরকার নেই। তার থেকে পড়িনি, ঠিক আছে, মানুষ হিসেবে ভালো, আমি এটা নিজে মনে করি, ব্যাস ওটাই এনাফ। তো আমি সত্যি কথা বলতে আমার হারমোনিয়াম ছাড়া অন্য হারমোনিয়াম দিলে কিন্তু আমি কোনটা সা বলতে পারবো না, আমারটা মুখস্থ করে রেখেছি, মানে আমি এতটাই পণ্ডিত গানে। কিন্তু আমি গানটা গেয়ে দিতে পারি, হ্যাঁ হয়তো ক্লাসিক্যাল, হয়তো কেন বিশাল কোনো ক্লাসিক্যাল বেস গান গাইতে পারবো না, কিন্তু যে কোনো গান গেয়ে দিতে পারবো। সেটা কিন্তু আমার মামার বাড়ির থেকেই এসেছে, কাজ চালানোর মতন হয়ে যাবে সব, সেইটা চালিয়ে তো দিলাম, চালার মুখে চলে এসেছি। যাই হোক, তো ওইরকম করতে করতে গ্রুপ থিয়েটার, অফিস ক্লাব, ওই করতে করতেই শেখা। মায়েরও ট্রেনিংটা ছিল, আমি কুঁজো হয়ে যেতাম, মা মনে আছে ছোটবেলায় পিঠে পিড়ি বেঁধে দিত সোজা হওয়া বলে। তো এরকম করতে করতে আস্তে আস্তে প্রচুর উৎপল দত্তের সমস্ত, এমন কোনো নাটক নেই যে আমি করিনি। ফেরারি ফৌজ, রাইফেল, অঙ্গার, প্রচুর নাটক করেছি, ঝড়ের খেয়া। তারপরে মানে এই গ্রুপ থিয়েটার, অফিস ক্লাব, এই চর্চা করতে 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 হঠাৎ একদিন মা বলল যে 84-এ, তার আগে তো মা ভাঙা 78-এর তুখোর জায়গায় চলে যাওয়ার পরেও মার জীবনটাও খুব একটা ভালো ভাগ্যটা সাথ দেয়নি বলে নিজের ক্যারিয়ারের সঙ্গে স্যাক্রিফাইস করেছে,
তারপর আমার বাবা বললো না তুমি চলে গেলে এই বাচ্চা দুটোকে কে দেখবে, একদম, একদম। সেইটার জন্যও মায়ের অনেকটা প্রফেশনাল যাত্রায় যাওয়া হয়নি। এবং মাকে সত্যি শি ওয়াজ ভেরি ট্যালেন্টেড, বাট ভাগ্য কিন্তু মাকে সাথ দেয়নি যাত্রায়। তো সেখানে আমার মায়েরও কিছু ভুল ছিল। আমার মা ভীষণ সরল প্রকৃতির মানুষ, প্রচুর কথা বলে ফেলে, ওটার জন্যও একটু চাপ ছিল। মা এত সহজ সরল মানুষ না, আজকের দিনে চলে না। যাই হোক, আর তার মানে আমি জটিল হতে বলছি না, কিন্তু আমার মায়ের একটু এই মানে শুরু করলে থামতে চায় না আর কি। নমস্কার। কাকলি সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় ভারতবর্ষের বিখ্যাত একটা দিন 1966-এ 72 ঘন্টা ভারত বন্ধ ছিল। সেই দিন মেডিকেল কলেজের বিখ্যাত দুজন গাইনোকোলজিস্ট বদ্রীনাথ চক্রবর্তী এবং কৃপা মিত্তিরের 30 ঘন্টা যুদ্ধের পরে কাকলি চৌধুরী পৃথিবীর আলো দেখেছিল। হ্যাঁ, তারপরে যখন বড় হলো, মানে শৈশবে খুব বেশি একটা কিছু বলতে হয়নি, একবার বললেই সমস্ত কিছু ধরে নিত ছোট্ট থেকেই। সুতরাং সেটা নয়, ওকে আমি 14 বছর বয়সে শ্যামা করিয়েছি। আর উৎপল দত্তের সূর্য শিকারে ও তখন খুবই ছোট, তখন আমি মধুকরিকা করিয়েছি এবং দুটোতেই ও সফল হয়েছিল। এমনি আজও পর্যন্ত যতটাই করেছে, নিজে করেছে, ব্যবহারিক জীবনে কষ্ট দুঃখ সব কিছু পেয়েছে, সব কিছু উতরে গেছে কাকলি নিজের চেষ্টায়। মানে আমার কাঞ্চি ওর ডাক নাম, সেই জন্য তা বলছি না। আসলে আপনাদের সবার কাছে একটাই কথা বলি, এখনো পর্যন্ত কাকলি চৌধুরীর জীবনে হয়নি বলে কোনো চরিত্র কেউ বলতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। এটাই হচ্ছে কথা। আপনাদের সবার কাছে আশীর্বাদ প্রার্থনীয়। আমি মা হিসেবে আপনাদের কাছে ভিক্ষে চাই, ও যেন এরকমই থাকে, ভালো থাকবে। বছর প্রফেশনাল যাত্রায় গিয়ে সত্যম অপেরায় শিবানী ভট্টাচার্য, রাজা ভট্টাচার্যের পরেই সেকেন্ড পজিশন, এবং দুটোই খুব সুপার হিট প্রোডাকশন ছিল। আজও রাজেশ মামা অভিনয় করে যাচ্ছে, মানে তখন সব তরুণ তুর্কির দল ছিল বলতে সত্যম অপেরাকে বুঝিয়ে, মানে সেই বছরটা। তো মা তখন বললো যে ওই খাপছাড়া হতে হতে তার মাঝখানে আমার চলে এলো, তারপরে গ্রুপ থিয়েটার ওই অফিস ক্লাব করতে করতে মা বললো যে হঠাৎ একদিন আমাদের বাড়িতে নিখিল চক্রবর্তী বলে একজন পরিচালক এলেন, নিখিল মামা বলি আমি। তো তখন নিখিল মামাই বলল যে কাজল তুমি যাত্রা করো আবার, আর ও তো অভিনয় করছে, ওকে নিয়ে চলো, যাত্রা করবে, তাহলে আমি কথা বলি কার্তিক সামন্তর সঙ্গে। তো বললো হ্যাঁ দাদা দেখুন তাহলে যাই, কারণ আমি ওকে একা ফেলে তো এইভাবে, ভাই তখন রাজীবপুরে পড়াশুনো করে, ওকে ফেলে তো এইভাবে যেতে পারবো না, বড় হচ্ছে, এইভাবে ফেলে দিয়ে যাওয়া যাবে না, তারপরে নিশ্চিন্তে কাজটা করতে পারবো। আমাকে বললো চলো যাত্রা করতে চলো। আমিও মায়ের হাত ধরে মেদিনীপুর চলে গেলাম যাত্রা করতে। যাত্রা মানে 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 প্রফেশনাল যাত্রা কিছুই যাই না তখন, আমার প্র্যাকটিক্যালি তখন আমার খেলাধুলোর বয়স। মানে আমি মনে আছে তখন বম্বে রোডের ওপরেই কার্তিক সামন্তের, ডেবরার ওপরে কার্তিক সামন্তের অফিস ছিল। আমি আর মা নিখিল মামার সঙ্গে সকালবেলা ট্রেন ধরে মেদিনীপুরের 16টা জেলার মধ্যে একটা জেলা অবিভক্ত মেদিনীপুর, আমরা গিয়ে নামলাম বালিচক স্টেশনে, তারপরে নিয়ে গেল। মারা কথা বলছে, আমি পেছনের পুকুরে বালির সামনে বালির ওপর বসে বসে ঘর বানাচ্ছি, খেলছি। আমার মনে আছে কার্তিক সামন্ত বলেছিল যে হ্যাঁ আরে সে অভিনয় করবে, সে তো বালি নিয়ে খেলা করতেছে, এই কিটা অভিনয় করবে, বলবে যে নায়িকা হবে, সে তো বালির ওপর খেলা করতেছে, কি নায়িকা করবে সে। তো যাই হোক, সেই আমার যাত্রা শুরু, প্রফেশনাল যাত্রা 84, এবং আমি গিয়েও ছিলাম খুব স্বনামধন্য। তখন বিশাল পজিশন হোল্ড করছেন যাত্রায় তাপস কুমার সন্ধ্যারায়, এবং সন্ধ্যারায় অসম্ভব পাওয়ার, হ্যাঁ জানি, প্রচণ্ড পাওয়ারফুল অভিনেত্রী, এবং তাপস দাও ভীষণ প্রচণ্ড পাওয়ারফুল অ্যাক্টর ছিলেন। এবং আমি প্রফেশনাল যাত্রায় ওদের সঙ্গেই জগৎজয়ী অপেরা আমার মা তো অলরেডি যাত্রা করে গেছে, কিন্তু আমার জগৎজয়ীতেই শুরু হলো, জয়ার সংসার বই, এবং খুব প্রচণ্ড হিট করেছিল বইটা, এবং ভৈরব মামার কলম। ওই আমার প্রফেশনাল যাত্রা শুরু হলো 84। যার কথা না বললে নয় সে হলো কাঞ্চি। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি বলেছিলাম জয়ার সংসার কাঞ্চি, হ্যাঁ আমি কাঞ্চি বলেই ডাকি এখন। তোমাদের কাকুলি মানে কাকুলি অনলের 2টো বই আমি করেছি, তিতোদের মা আর লক্ষ্মী এলো ঘরে। তা এইরকম ডিরেকশন, এইরকম ব্যাকগ্রাউন্ড, এইরকম মানে যাত্রায়
ডিরেক্টর বলতে আমি দুজনকে খুব ভালোবাসি এখনকার। এক হলো অনল, দ্বিতীয় হলো রাজু বড়ুয়া। তা যাই হোক, কাঞ্চি আমাকে অগাধ অগাধ সম্মান করতো। ও রীতি তোদের মা, আমি করতে গেছি, আমি বলেছি কাঞ্চি তুই একটু দেখাতো এই সিনটা তুই করলে কেমন করবি। ও অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলেছে দিদি আমি বলবো। হ্যাঁ বলবি। তা এইরকম সম্মানীয়দেরও সম্মান করতে জানে, সেইটা ওর কাছে যথেষ্ট পেয়েছি। ওর যাত্রা দেখতে গেছি, যাত্রা শেষ হবার পর আমাকে, আমি জানি না, আমাকে স্টেজে তুলে ও আর অনল দুজনে মিলে আমাকে শ্রদ্ধা জানিয়েছে। এটা তো আমি মরণের আগের দিন অবধি ভুলবো না। অনলকে দেখেছি বাগবাজার স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে আমাদের কথা বলতে, তাপস কুমার, সন্ধ্যা রায়, তখন আমি বাসে যেতাম, ট্রাঙ্কে বসে ওদের সীতা বিসর্জন দেখেছি। এগুলো আজকাল কে বলে, কে মনে রাখে? কিন্তু আমি ওদের আমি যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট, মানে ওরা যে সম্মানীয়দের সম্মান করতে পারে। আজকাল কে কাকে সম্মান করে বলো তো অভিজিৎ? করে না। কিন্তু ওরা দুজন আজও আমাকে, কৌশিকের কথা বলেছি, আর এরা দুজন আজও আমাকে সম্মান করে। আজও প্রত্যেক বছর শোয়ের আগে দিদি এই বইটা আশীর্বাদ করো যেন ঠিক মতো কাজ করতে পারি। এই যে দুটো তো কথা, কিন্তু এটা যে আর আমি ওর মায়ের মতো, আমার যে মানে আশীর্বাদটা মানে ভেতর থেকে বেরোয়, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি চাই ওরা আরো অনেক অনেক বড় হোক। ওরা এত বড় হয়েছে, ওদের এত নাম ডাক, ওদের এত ভালো। আমি চাই ঈশ্বরের কাছে ওরা অনেক বড় হোক। আমার আনন্দে গর্বে বুকটা ভরে যায় ওদের কথা আমি যখন শুনি। তবে যখন ওর কথা তুললাম, তখন একটা কথা না বললে নয়, সেটা হলো জয়ার সংসার। তাই আমি বলছি কাঞ্চিকে উদ্দেশ্য করে, চাঁদ চলে যাচ্ছে লা 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 লা, শ্বশুর বাড়ি লা 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 লা, মেঘের পালকি চড়ে, মেঘের পালকি চড়ে। যাই হোক, আমি তো গান জানি না, ওই কোনো রকমে রাখছি। 85-এর লোকনাট্যে গেলাম আমি আর মা দুজনেই, কলিযুগের বউ কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা। কলিযুগের বউ কৃষ্ণ কলঙ্কিনীতে লোকনাট্যে গেলাম। 86-এ 86-এ আমি আবার থার্ড ইয়ারে আমি কার্তিক সামন্তর এখানে ব্যাক করলাম, ওই জগৎজয়ীতেই। জগৎজয়ীতে, বিমলেন্দু ভট্টাচার্যের এগেনস্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যাত্রার সিজনটা কমপ্লিট করতে পারিনি কিছু পার্সোনাল কারণে। 16 দিন যাত্রা করেছিলাম। বিমলেন্দু দা হিরো ছিল, দুটো বই ছিল, মোহব্বতের রাত, তার লেখকটা কে ছিল আমি ঠিক মনে করতে পারছি না, নিরঞ্জন গোস্বামী বা কিছু একটা এরকম নাম ছিল। আর আরেকটা বই ছিল, এটা আমার জীবনের বিশাল পাওয়া, অসিত বন্দ্যোপাধ্যায়কে পেয়েছিলাম আমি, বাঙালি বাবু বইটা পড়েছি নামে একটা বই লিখেছিলেন। আমি অসিতদার ডিরেকশনটা 30 দিন পেয়েছিলাম। এটা আপনার কাকলি চৌধুরী তৈরি হওয়াতে অনেকটা। আমি আমার যাত্রার জীবনে সেই অর্থে ডিরেক্টর বলতে প্রথম কিন্তু আমি পেয়েছি অসিত বন্দ্যোপাধ্যায়কে, ডিরেক্টর, স্টলওয়ার্ড ডিরেক্টর। আমি ওই অসিত মামাকে দেখেছিলাম যে অভিনয়, মানে ছেলের অভিনয় যেমন, মেয়েদের হাঁটা চলা করে কিভাবে অভিনয় করতে অসিত মামা কিন্তু দেখিয়ে দিত। এটা আমার একটা জীবনে বড় পাওয়া। তাপস কুমারও ডিরেকশন দিয়েছেন এবং খুবই ভালো। কিন্তু ডিরেক্টর, একদম ডিরেক্টর বলতে যা বোঝায় সেই নির্দেশক কিন্তু আমার প্রথম পাওয়া হচ্ছে অসিত বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সিজনটা কমপ্লিট করতে পারলাম না। কিন্তু অসিত মামার সঙ্গে আমার সম্পর্কটা প্রচণ্ড ভালো হয়ে গেছিলো এবং অসিত মামা প্রচণ্ড আমাকে স্নেহ করতেন এবং সবাইকে বলতেন যে একটা মেয়ে এসেছে যাত্রায়, যদি ঠিকঠাক থাকে তাহলে, যাই হোক হোয়াট এভার, ভীষণ আমার স্নেহর জায়গা ছিল। ভবিষ্যৎটা উনি দেখতে পেয়েছিলেন হয়তো বা, জানি না। তারপরে 2 বছর হয়তো আপনি অফ নিলেন ওইখান থেকে না। তারপরে আমার অ্যাকচুয়ালি তখন না প্রফেশনাল যাত্রায় যাওয়ার জন্য যে তৈরি হওয়াটা, সেটা তো আমি করিনি। আমি তো জাস্ট অ্যামেচার, গ্রুপ থিয়েটার, এগুলো জাস্ট বেসটা খেলার ছলেই মায়ের হাত ধরে চলে গেছি এবং তার জন্য নাম ডাকটা প্রথম থেকেই কিন্তু হয়ে গেছিল। সেটা ভৈরব গঙ্গোপাধ্যায়, যার জন্য পশ্চিমবাংলা আমাকে চেনে, আমি সবসময় বলি, যার কলমের জন্য প্রথম
কাকুলি চৌধুরীকে সারা পশ্চিমবাংলা চেনে, তিনি হচ্ছেন ভৈরব গঙ্গোপাধ্যায়ের মানসকন্যা। মানসকন্যা সবাই বলে। এবং ভৈরব মামা কিন্তু মানে তার দলে আমি তার কলমে আমি 13 বছর কাটিয়েছি, তার দলে আমি 7 বছর কাজ করেছি, তা বাদ দিয়ে বাইরে। তার কলমটা কিন্তু কোনোদিন আমার জন্য কৃপণ হয়নি, সেগুলো ভয়ঙ্কর হিট এবং ভয়ঙ্কর, ওইগুলোই বেশ, মানে ওইগুলোই আজও কাকুলি চৌধুরীকে মানুষ চেনে কিন্তু প্রথম ওইটার জন্যে, প্রথম কাকুলি চৌধুরীকে কমার্শিয়ালি কাকুলি চৌধুরীর নাম যে ফেটেছে সেটা আজও বৌমা তোমার পায়ে নমস্কার, থানায় যাচ্ছে, ছোট বউ, বউ হয়েছে, রঙের বিবি, এসব লোকের নাম করে। ধান কাটছে নতুন বউ, এই তোমার ভিডিওর মাধ্যমেই বলি, ধান কাটছে নতুন বউয়ের কথা লোকে আজকে বলে দিদি কি দেখেছি, কিন্তু ধান কাটছে নতুন বউ কিন্তু ফ্লপ প্রোডাকশন ছিল সে বছর, কিন্তু ধান কাটছে নতুন বউ লোকে অ্যাকসেপ্ট করেনি, আজ লোকে মূল্যায়ন করে ধান কাটছে নতুন বউয়ের। এটাও তো একটা অন্য ধরনের একটা খুবই, মানে আজকে যখন বলে তখন আমার খুব রাগ লাগে তাদের উপর, দিদি ধান কাটছে নতুন বউ দেখেছিলাম কি অসাধারণ, কিন্তু সে বছর বইটাকে ফ্লপ করিয়ে দিল সবাই। হ্যাঁ, তো যাই হোক, তো এই ভৈরব গাঙ্গুলির কলমের জন্যই আশা, কিন্তু না, আমি বুঝতে পারছিলাম যে আমি, বয়সটাও কম ছিল তো, 18, 19, 20-তে, তখন আমি বুঝতে পারছিলাম যে আমি ঠিক এটার জন্য তৈরি না, এটার জন্য যেতে গেলে অভিনয়টা পাচ্ছি, যেহেতু গ্রুপ থিয়েটারের ইয়েটা ছিল, বড় বড় ডিরেক্টরদের সঙ্গে আমি কাজ করেছি, অভিজিৎ দাশগুপ্ত, বাটানগর গান্ধারের, গোকুল সেন, সিএসটিসি, বিরাট কলকাতার বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, কিন্তু আমার গলাটা তৈরি ছিল না তো, ধরে যেত, গান গাইতে পারতাম না, ধরে চর্চা ছিল না তো, সারেগামা তো জীবনে কোনোদিন করিনি। একদম। হ্যাঁ, এবারে সেটার জন্য অনেক মানে হয় কি, অনেক অভিনয়টায় নাম হচ্ছে কিন্তু গানটা গাইতে পারছি না বলে তখন অনেক কিন্তু মনোকষ্টের শিকার হতে হয়েছে, অনেক গ্রুপিজমের শিকার হতে হয়েছে। গ্রুপিজম বললেন তো, এইখানে নিউ কামার হিসেবে কাকলি চৌধুরীকে কি র্যাগিং এর শিকার হতে হয়েছিল সেই সময়? অবশ্যই হতে হয়েছিল, আমি তাদের নাম আর করতে চাই না, নাম করার দরকার তো হয়েছিল, অবশ্যই হয়েছিলাম। এবং হয়েছিলাম কি কারণে, অভিনয়টা তো প্রচন্ড ভাবে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল ঠাকুরের আশীর্বাদে। হ্যাঁ, কারণ এত বেশি কলমটাও ভৈরব মামা ঢেলে দিত, আর আমিও অভিনয়টা খুব স্পন্টেনিয়াসলি করতাম, কিন্তু গানের জায়গায় আমার গানটা সুরে থাকলেও গলাটা যেহেতু তৈরি ছিল না, গানটা গাইতে গেলে ওপরে গলাটা যেত না, আটকে যেত, অনেকদিন গলা ধরে যেত, এইগুলো তখন ওই খুঁতগুলোকে নিয়ে মানসিক অত্যাচারিতা আমি প্রচুর হয়েছি, অত্যাচারিতা ভীষণ হয়েছে। এবং তারপরে আমি 6-এই আমার আইনগত বিয়েটা হয়ে গেল, তখন আমি মাকে বললাম যে দূর, এই যাত্রা আমার দ্বারা হবে না, তুমি 50,000 টাকা আমাকে জমিয়ে দাও, আমি বিয়ে থা করে ঘর সংসার করি, আমার ঘর সংসারই এবং যাত্রা গলা ধরে যাচ্ছে, মানুষ এত মেন্টাল টর্চার হচ্ছে, আমি পাচ্ছি না নিতে সব, তার থেকে বরং ঘর সংসার করি। 86 রেজিস্ট্রিটা হলো, কিন্তু 88, 89-এ রেজিস্ট্রি করে সামাজিক বিয়েটা তখন হয়নি, কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে গেছিল। তারপরে 88, 89-এ হঠাৎ যখন মা যশোদা কাঁধে সুপারহিট বই ছিল, মা যশোদা কাঁধে 2 বছর চলেছিল, সেকেন্ড বছরে আমাকে আবার সনাতন ঘোষ, চন্দ্রলোক অপেরার মালিক সুভাষ মিত্র এবং প্রশান্ত গোস্বামী, এই 3 জন একদিন আমার বাড়িতে হঠাৎ এলো, এসে বলল যে এরকম, ওখানে মা যশোদা কাঁধেতে যার যার নাম তার ক্যারেক্টারের নামে হয়েছিল, তো রূপা মুখার্জি, মলয় মুখার্জি বলে 2 জন আর্টিস্ট ছিলেন, তারা সেকেন্ড বছর আর থাকেনি, বেরিয়ে গেছিল, তো ওই জায়গাটা ভ্যাকেন্ট হয়েছিল বলে আমাকে সোনা কাকু বললো যে চল তুই যাত্রা করবি, চল আবার এরকম রূপা আর মলয়, ওরা 2 জনের স্বামী স্ত্রী, ওরা ছেড়ে দিয়েছে, রূপার ক্যারেক্টারটা তুই তাহলে করবি, চল। আমি বললাম যে যাত্রা তো সোনা কাকু আমি আর যাত্রা করতে পারবো না, যাত্রা ভীষণ কষ্ট গো, আর বাসে টাসে আমি আর যেতে পারবো না আমার। তখন বললো যে, আমি বললাম তাছাড়া আমার বিয়ে খুব বড় বড় বোনেদি বাড়িতে বিয়ে হয়ে যাবে, আমি বিয়ে করে ঘর সংসার যাত্রা করবো না, যাত্রা আমি আর করবো না। তখন সোনা কাকু বললো বিয়ে যখন হবে তখন যখন সামাজিক বিয়ে হবে তখন করিস, তখন না যাত্রা ছেড়ে দিস, কিন্তু এখন যতক্ষণ না সামাজিক বিয়ে, এখন যাত্রাটা কর। সে তো কিছুতেই আমাকে ছাড়বে না, কারণ সোনা কাকুর সঙ্গে আমার আলাপ হয়েছিল লোকনাট্যের সনাতন ঘোষ ওয়াজ এ নেম ইন যাত্রা ইন্ডাস্ট্রি, তো সোনা কাকু আমাকে ভীষণ স্নেহ করতো। তো সোনা কাকু, আমি বললাম যে সোনা কাকু আমি যাত্রা পারবো না, ভীষণ কষ্ট, বাসে যেতে পারি না, কষ্ট হয়, অমুক তমুক। ও একটা জিনিস দেখাই তোমাদের দ্বারা, কোথায় আছে গাড়িটা, এই যে দেখ, এটা একটা ইতিহাস, এটা দেখা একটা, এই গাড়িটা, এই গাড়ি
এটা ইটস এ হিস্ট্রি, এটা একটা ইতিহাস আছে। আমি যখন লোকনাট্যে কাজ করি, সোনা কাকু আমাকে ভীষণ স্নেহ করতো। সোনা কাকুরা তখন প্রাইভেটের শিল্পী ছিলেন। তো কোতলপুরের শো হচ্ছে, বৃষ্টিতে শো ক্যান্সেল হয়ে গেছে, সোনা কাকুদের প্রাইভেটটা ঢুকেছে, আর আমি বৃষ্টি ক্যান্সেল হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা সব দাঁড়িয়ে রয়েছি যেখানে ঘর বাসা দিয়েছে। সোনা কাকুদের গাড়িটা এসে ঢুকেছে, তারপর ওরা কলকাতায় ফিরে যাবে আর কি। তারপরের দিন কলকাতার কাছাকাছি কোথাও একটা পাইক পাড়ার এদিকে বোধহয় নর্থ ক্যালকাটা একটা শো ছিল। তখন আমি বলছি যে সোনা কাকুকে বলছি, বলে কিরে আমাকে কাক বলে ডাকতো, আমি ভীষণ কথা বলি বলে কাক বলে ডাকতো, কাক এরকম করে ডাকছে। আমি বললাম দূর কাক, তুমি তো এক্ষুনি চলে যাবে গাড়ি করে বাড়ি, আমাকে তখন বৃষ্টিতে শো ক্যান্সেল হয়ে গেল, আমি তো আর এখন যেতে পারবো না, আমাদের সেই কখন। তখন বলছি আরে দাঁড়া দাঁড়া, আমি যদি যাত্রার কিছু বুঝে থাকি, তুই একদিন না একদিন যাত্রায় তুই গাড়ি পাবি, আপাতত তুই এই গাড়িটা নে। বলে আমার জন্মদিনে আমাকে এই গাড়িটা দিয়েছিল, আমি গাড়িটা এখনও রেখে দিয়েছি। এটা একটা হিস্ট্রি। বলেছিল আপাতত এই গাড়িটা রাখ, তখন আমার 20 বছর 21 বছর বয়স। বলেছিল এই গাড়িটা রাখ, এক না একদিন তুই চিতপুরে গাড়ি পাবি। তো এই গাড়িটা আজও আমার সঙ্গে রয়ে গেছে। এই গাড়িটাই এত বছরে আপনার গাড়ির সিম্বল। একদম, এটা আমার কাছে একটা বিশাল এবং ইন্সপিরেশন। গাড়িটা শুধু গাড়ি নয়, এটা আপনার যাত্রা জীবনের গতিটাকেও ধরে রাখে, সেইটাকেও নির্দেশ করছে। তো সেই সোনা কাকুই কিন্তু আবার আমাকে বললো যে যখন বিয়ে করবি করবি, এখন চল। আমি বললাম সোনা কাকু, ভাগ্যিস জোর করেছিল, ভাগ্যিস সেটা আসছি। তখন বললাম যে আমি তো আমি পারবো না বাসে যেতে। তখন বলছি ঠিক আছে তুই অ্যাম্বাসাডারে যাবি, গাড়িতে যাবি। তখন অ্যাম্বাসাডার সুমো নেই, আর তখন সুপার হিট প্রোডাকশন হচ্ছে মা যশোদা কাঁদে, হিরো হিরোইন হচ্ছে যিশুর বাবা উজ্জ্বলদা আর মীনাক্ষী দি, ওরা দুজনে পিছনে বসতো, সোনা কাকু সামনে বসতো। আর তখন বললো যে, তখন সুভাষদা বলছে যে গাড়িতে তো জায়গা নেই, গাড়িতে আপনি কোথায় নিচ্ছেন সোনাদা? তো বলছে ও তো রোগা প্যাটকা চেয়ার, ও আমার পাশে আমার কোলে মাথা দিয়ে শুয়ে যাবে। তখন যে কষ্ট হবে কিন্তু অ্যাম্বাসাডার গাড়িতে, তখন এই লাট্টু গিয়ার, সেই লাট্টু গিয়ার এরকম করে মাঝখানে যে বসবে তার প্রচন্ড অসুবিধা, তার পায়ে হুটহাট করে গিয়ার চেঞ্জের সময়। তখন বলছে যে অ্যাম্বাসাডার গাড়িতে সামনে আপনি বসে যাবেন, পাশে ওকে নেবেন, আপনার কষ্ট হবে। তখন সোনা কাকু একটা কথা বলেছিল, এই কথাটা অনেক ইন্টারভিউতে আমি বলেছি, আমার নিজের বলতে খুব লজ্জা লাগে। এটা কখনোই আমার নিজের ঢাক পেটানোর জন্য বলি না, সেই মানুষ আমি নই, ওটা আমরা পছন্দও করি না। আমাদের কথা মানুষ বলুক, আমরা না। আমি জাস্ট সোনা কাকু যে ভাষাটা বলেছিল, যে যে সুভাষদা যখন বললো সোনাদা আপনার কিন্তু ভীষণ কষ্ট হবে গাড়িতে, তখন সোনা কাকু বলেছিল যে আমি তো জ্ঞানেশ মুখার্জির ছাত্র মাস থিয়েটারে, আমি যদি অভিনয়ের কিছু বুঝে থাকি, আমি ওর সঙ্গে অভিনয় করেছি 1 বছর, আমি যদি অভিনয়ের কিছু মাত্র কিছু বুঝে থাকি, তাহলে আমি আজকে কষ্ট করলে চিতপুর অদূর ভবিষ্যতে একটা পাবে, রত্ন পাবে। আমি জানি না চিতপুর কতটা কি রত্ন পেয়েছে, কিন্তু আমি আমার জীবনটাকে গড়ে নিতে পেরেছি সোনা কাকুর এই আন্তরিক জেদের জন্যে। তো এইরকম একজন জহুরি, মানে আপনার মতনই, মানে কি বলবো, রত্নের পরীক্ষাটা করে দিয়েছে। আমি রত্ন নিজেকে কোনোদিন বলি না, সেটা তো এখন আপনার সমস্ত। কিন্তু আমি জানি সোনা কাকুর ওই জেদটা, সোনা কাকু, সুভাষ মিত্র এবং প্রশান্ত গোস্বামী সেদিনকে যদি আমাকে জোর করে আমার মমিনপুরের বাড়ি থেকে বিয়ে যাবে করবি আজকে তুই যাত্রা করতে চল বলতে না জোর করে নিয়ে আসলেন, তোমরা আজকে আমার এখানে ইন্টারভিউ নিতে না। আমি আমার মেয়েকে, আমার যে অর্থকষ্টে আমি পড়াশুনো শিখতে পারিনি, সময়ের অনেক আগে স্কুলের আঙিনা ছেড়ে চলে এসেছি, আমার মেয়েকে আমি ঢেলে পড়াশুনো শিখিয়েছি। আমি MBA পর্যন্ত করিয়েছি আমার মেয়েকে, ক্লাস 2 থেকে ও হোস্টেলে বাইরে পড়াশুনো করেছে, কাশিয়াং উটি MBA পাস করেছে KIIT কলিঙ্গ ইনস্টিটিউট থেকে। আমি বলেছিলাম তুই পড়, তোকে কোনো এডুকেশন লোন ফোন কিচ্ছু নিতে হবে না, আমি এখনো যাত্রা করছি। তো আজ সেই ওই 3 জন মানুষ যদি আমাকে সেকেন্ড টাইম যাত্রায় না নিয়ে যেতেন, তাহলে আমার এই মাথার উপর ছাদটাও হতো না, আমার বসে ইন্টারভিউ দেওয়া হতো না, এতদিন বোধহয় মানে কি জানি কি হতো, আমি পুরো ঘেটেই যেতাম, হয়তো আমি জানি না কি হতো, কাকলি চৌধুরী এর থেকে ভালো জীবন হতো না, এটুকু বলতে পারি। তো ওই শুরু, তখন আমি ওই যে সেকেন্ড টাইম যাত্রায় ব্যাক করলাম, তখন আমার মনে হলো, তারপরে আমার চলাটায় আমার মনে হলো যে এটাই আমার পথ। তখন কিন্তু শক্তি পেলেন যে আমি পারছি, আমার শক্তি পেলাম, আমি নিজেকে তৈরি করতে শুরু করলাম, আমি চর্চা করতে শুরু করলাম, মানে গলাটা যাতে ধরে না যায়। অভিনয়টা আমি বলছি কি জানো তো, অভিনয়টা করতে গিয়ে না আমাকে কোনোদিন না আলাদা করে কিছু মাথার মধ্যে লোড নিতে হয়নি, এটা আমার খুব স্পন্টেনিয়াস আসে ছোটবেলা থেকে, মানে যখন থেকে আমি অভিনয় করেছি। শেখার তো কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই, আজও শিখে চলেছি, আজও চেষ্টা করে চলেছি, আজও নতুন নতুন অনেক কিছু
শিখছি প্রতি মুহূর্তে, কিন্তু অভিনয়টা করতে গিয়ে অভিনয় করতে হবে বাবা, মাথা ঘামাতে হবে, এটা আমার কিন্তু সত্যি এটা কোনো অহংকারের কথা না, আমার যে কোনো একটা স্পন্টেনিয়াস আসে। এবার স্পন্টেনিয়াস আসে বলেই আমি সব জেনে গেলাম আমি শেষ কথা, তা তো না, এটার চর্চা দরকার, সেই চর্চাটা কিন্তু আজও চলছে। তখন আমি বুঝলাম যে দিস ইজ মাই লাইন, এটাই আমার নিজেকে খুঁজে নেওয়ার রাস্তা। ঈশ্বর সেকেন্ডবার আমাকে একটা পথ দিয়ে দিলেন। প্রত্যেকটা মানুষের জীবনেই ভগবান তো একটা করে সুযোগ দেন, আমাকেও এই সুযোগটা দিলেন এবং আমি স্টার্ট করলাম ওই পিঠটা থেকে দৌড়নো 88 থেকে 88-89, সেই দৌড়টা আজও চলছে। তার মাঝখানে আমি বেলা সরকারের সাথে কাজ করেছি, বেলাদির সঙ্গে, এটা আমার জীবনের একটা বড় পাওয়া। উজ্জ্বলদা মীনাক্ষীদির সঙ্গে কাজ করেছি, নবদার সাথে কাজ করেছি, সনাতন ঘোষের সাথে কাজ করেছি, তপন কুমার, নমিতা বিশ্বাস, রেখা বোস, অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে, লতা দেশাই, সমর ব্যানার্জির সঙ্গে কাজ করেছি, তরুণ কুমার, তরুণদার সঙ্গে কাজ করেছি। কাকলি চৌধুরী আমি কাঞ্চি বলে ডাকি। ওর সব থেকে বড় একটা গুণ, ওর মনে কোনো অহংকার নেই। ও এত সুন্দরভাবে মিশত, এত আমাদের হই হই করে কাটতো, সেই জন্যেই আজ কাকলি এই জায়গায় আসতে পেরেছে। যাক, অভিনয়ের কথা কি বলবো, ও তো মানে প্রচণ্ড প্রচণ্ড অভিনয় ভালোবাসে এবং ও যে একটা অভিনেত্রী সেটা ও প্রমাণ করে দিয়েছে। যেমন ভালো অভিনয় করে, যেমন ভালো গান গায়, আর সব থেকে বড় গুণ হচ্ছে ওর কোনো অহংকার নেই। ও সবার সঙ্গে মেশে, সবার সঙ্গে। খুব ভালো লাগে এইটা। ও যে এখনো এইভাবে অভিনয় করে যাচ্ছে, আমার অনেক 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 আশীর্বাদ রইল। ও যেন যাত্রাটাকে টিকিয়ে রাখে এইভাবে। ও কি বলবো, এত সুন্দর গানগুলো ধরে, এত সুন্দর ডায়লগগুলো বলে, আমি সত্যিই অভিভূত হয়ে যাই। আমি মোবাইলে দেখি ওর গানগুলো, ওর এক একটা জায়গায়, এক একটা বেড়াতে জায়গায় গিয়ে ওর সিনারিগুলো এত সুন্দর করে। ও সত্যি কাকলি চৌধুরী অভিনেত্রী, দারুণ অভিনেত্রী। অসাধারণ বললে কম বলা হবে, অসাধারণ, অপূর্ব, অনবদ্য। ও যেন এইভাবেই টিকে থাকে, এইভাবেই কাজ করে যেতে পারে। কাকলি, খুব ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। প্রচন্ড ভালোবাসতো আমাকে, বাসতেন প্রচন্ড। অশোক কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো। অশোকদা আমাকে খুব ভালোবাসেন, আজও মাঝে মধ্যে। ব্যস্ত মানুষ। আমি দুটো পালা বোধহয় দুটো পালা করেছি, জীবন এক জংশন আর সত্যযুগ আসছে। ওটা অশোকদার কামব্যাক ছিল, জীবন এক জংশন, অ্যান্ড ইট ওয়াজ এ মাইলস্টোন। ওটা মাইলস্টোন অনেকগুলো কারণে। অশোকদার কামব্যাক ছিল, কুমার অনুভবের জন্ম হয়েছিল সেই বছর আমার সঙ্গে প্রথম। শুনছিস তুই? কুমার অনুভব আমার হিরো হয়ে প্রথম যাত্রায় ঢুকেছিল অনুভব, তো ওটাও অনুভবের প্রথম আসা। তারপরে সেই বছর আমি প্রেগনেন্ট হই এবং 7.5 মাস পর্যন্ত আমার মেয়েকে পেটে নিয়ে আমি যাত্রা করেছিলাম জীবন এক জংশন। সারা পশ্চিমবাংলা জানতো যে তারা মামা মাসি হচ্ছে আর কি। পরের বছর যখন সত্যযুগ আসছে করতে গেছিলাম, গাগুলি দি বাগ্নে হলো না, বাগ্নে হলো সবাই বলতো। মানে তখন তো হোটেল টোটেল পাওয়ার কোনো ব্যাপার ছিল না। তখন কিন্তু কাকলি চৌধুরীকে সবাই চিনে গেছে ভৈরব গাঙ্গুলির কলমের জন্য। একদম একদম সব সুপার ডুপার হিট বই করে নিয়েছি। থানায় যাচ্ছে ছোট বউ, জীবনে এই বৌমা তোমার পায়ে নমস্কার, মায়ের কোল শূন্য, বউ হয়েছে রঙের বিবি, যদি ধরিনি আজকের দিনে ধান কাটছে নতুন বউ। ওদিকে মানে তখন পশ্চিমবাংলায় কাকলি চৌধুরীর নামটা, স্বামী হত্যার দায় যেটা বেলাদির সঙ্গে করেছিলাম, সবাই জেনে গেছে। কিন্তু তখনও আমি কিন্তু হোটেল পাইনি। 7.5 মাস পর্যন্ত প্রেগনেন্সি নিয়ে আমি কিন্তু দলের বাসের গাড়ি পেয়েছি। তখন গাড়ির সিস্টেম ছিল বাসের পেছন পেছন গাড়িটা স্পটে যেত। তখনও কিন্তু হোটেল পাইনি এবং হোটেল চাওয়ার কথাও ভাবতে পারিনি। কিন্তু তখন আমার কাছে কিন্তু প্রচুর হোটেল গাড়ির অফারওয়ালা বড় বড় টিম, ভারতীয় অপেরা, বিনাদি নিজে গেছেন আমার বাড়িতে
তার বাণীবন্দনা টিমের জন্য। বিনাদি মাখন নট্ট 3-3বার আমার বাড়িতে এসেছিল, জিজ্ঞাসা করতাম আপনাকে। কিন্তু ওই ভৈরব মামার কাছে যেই কথাবার্তা ফাইনাল হয়ে গেল, দুর্গা ধরেছে ত্রিশূল বোধহয় আমারই করার কথা, মানে শুধু সইটা বাকি ছিল। মানে যখনই বললো সই করো, আমি বললাম না, ভৈরব মামাকে জিজ্ঞেস না করে আমি কিছু করতে পারবো না। ভৈরব মামার কাছে যখনই বললাম মামা জানো তো এরকম ডাকছে, মামা বলতো এক চড় মারবো, কোথায় যাবি, থাক এখানে, ব্যাস সব শেষ, ওইখানেই থেকে গেলাম। এই করতে 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 ওই জীবন এক জংশন, সত্যযুগ, ভৈরব আমার একটা কি টার্গেট ছিল জানো তো, আমি জানতাম যে আমি আমার কথাই বলছি, আর কারোর কথা বলছি না, আমি কোনোদিনও পয়সার পেছনে দৌড়ইনি। তখন নিডগুলোও তো অনেক কম ছিল মানুষের, আজও আমাদের পয়সা এসে গেলেও মানে প্রয়োজনের মতো পয়সা, সেটা পরে আসছি, আমাদের নিড চাহিদাগুলো এত কম ছিল না। আমার তখন মনে হয়েছিল যে আমাকে মানুষ চিনছে, কার জন্য চিনছে, আমার পরিশ্রম, আমার অভিনয়, কিন্তু তার পেছনে কারিগরটা হচ্ছে ভৈরব গাঙ্গুলি, তার কলম। তো এই কলমটা চেনাচ্ছে আমাকে, তাই আমাকে আমার জমিটাকে শক্ত করতে হবে, তাই আমাকে সময় দিতে হবে। আমি সময়টা চোখ বুঝে 13 বছর ভৈরব গাঙ্গুলিকে দিয়েছি। আমি কোথাও কোনো দিকে তাকাইনি, যত অফারই এসেছে আমি অবলীলাক্রমে তাদেরকে না বলে দিয়েছি। এটা কিন্তু একটা অনেক বড় স্যাক্রিফাইস যে আপনি এত প্রলোভনকে পরিত্যাগ করে, স্যাক্রিফাইস বলবো না, আমি বলবো আমি আমার জন্যই করেছি। আমার মনে হয়েছে যে আগে চিনছে, এই জায়গাটাকে শক্ত করি। অবশ্যই, কারণ বালির ওপরে আমি যদি বাড়ি গড়ে তুলি, ও ভেসে যাবে সমুদ্রের তরে। তো আমি কংক্রিটটা করে নিই, তারপরে আমার সত্যযুগ আসছে পর, সত্যযুগ রিহার্সালটা যখন আরম্ভ হলো, তখন আমার মনে হলো যে এইবার আমার বোধহয় একটু ভাবার সময় এসেছে। কারণ ভৈরব গাঙ্গুলির কাছে আমি কাজ করতাম একটাই লোভে, আমাকে যেদিন প্রথম দিন মাইনে দিত সেদিন আমি জানতাম আমার মাইনে কত হলো। ইভেন এই টাকা পয়সা নিয়ে কোনোদিন কোনো কথাও বলতাম না যে এই দাও ওই দাও। যেদিন মাইনে হতো সেদিনকে জানতে পারতাম যে আজকে আমার মাইনেটা এই বছরে এই। টাকা পয়সা চাইলে, ওদের সঙ্গে আমার তো খুব পারিবারিক সম্পর্ক, মানে ভৈরব মামার 3 ছেলে, নান্টু, পিন্টু, মন্টু, নান্টুর সঙ্গে তো আজও, মানে সবার সঙ্গেই আজও, তো ওদের বাড়ির আমাদের পারিবারিক সম্পর্ক আজও আছে। তো সেই জায়গায় আমি হয়তো বলতাম দে না টাকা, দে না, নান্টু বলতো এক থাপ্পড় মারবো, বাচ্চা মেয়ে টাকা নিয়ে কি করবি রে, এইরকম একটা জায়গা ছিল। তো সেই জায়গাটা থেকে আমার কোথায় যেন মনে হলো যে আমি তো ভৈরব মামার এখানে পড়ে রয়েছি কলমটার লোভে। কারণ বাইরে থেকে আমার প্রচুর অফার আসছে, হোটেল দেবো, গাড়ি দেবো, গাড়ি তো পাইনি, সেটা কোনো ব্যাপার না, এই দেবো ওই দেবো, টপ করব। আমি পড়ে রয়েছি ভৈরব মামার কাছে ভৈরব মামার কলমের লোভে। কিন্তু আমি ভৈরব মামাকে একদিন বললাম যে, ভৈরব মামাকে বললাম না, আমি ভেতরে ভেতরে নিজেরকে প্রশ্ন করলাম যে একটা আকাশে দুটো চাঁদ তো একসঙ্গে থাকতে পারে না। কারণ অশোক কুমার থাকলে সেখানে অশোক কুমার প্রায়োরিটি বেশি পাবে, একদমই তাই। সেকেন্ড প্রায়োরিটি আমার অবশ্যই থাকবে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি উইল গো টু দ্যাট লেজেন্ড পার্সোনালিটি। অবশ্যই অশোক কুমার অনেক মানে অনেক বিরাট ব্যাপার তার। হ্যাঁ, যাত্রার উত্তম কুমার তাকেও বলা হতো, কারণ লুকসে সে সত্যি উত্তম কুমারের মতোই ছিল। তো যাই হোক, তো কিন্তু আমি তখন এরকম একটা ভাবনা ভাবছি, এরকম একটা দোলাচলে রয়েছি, বাইরে থেকে অফার টফারগুলো আসছে, নিচ্ছি না, এরকম করতে করতে তখন আমাকে ওই মীরা মাসি বলি, চিনবে হয়তো তুমি, মীরা দে ভৈরব মামারই সহযোগী হয়ে কাজ করছে। হ্যাঁ, ও তো আছে, আমি সব মাসি বলতাম, মীরা মাসি, তৃপ্তি মাসি। তো ওই মীরা মাসি অভিমান করে বললাম যে আমি আর থাকবো না, মামার দলে চলে যাব। বলছে কেন, তুমি যাবে কেন? আমি বলছি তুমি বলো, একটা আকাশে দুটো চাঁদ কি করে থাকবে? অশোকদা থাকলে আমার ক্যারেক্টারের প্রায়োরিটি একটু হলেও কমবে। তখন বললো দাদার কাজ করবে, তুমি তোমার কাজ করবে। আমি তারা বোঝালো, ভীষণ স্নেহ করতো, আমি ছেড়ে চলে যাব এটা তারা ভাবতে পারতো না। তো যাই হোক, এরকম করতে করতে ভগবানই কিরকম যেন একটা সুযোগ করে দিল। আমার বাড়িতে হঠাৎ দিলীপ দাস আসলেন, সত্যনারায়ণ মালিক, এসে বললো যে আমি আপনাকে, তখন বিনাদি বেরিয়ে যাচ্ছেন, বললো যে আমি বিনাদির জায়গায় রেড কার্পেট বিছিয়ে আপনাকে নিয়ে যেতে চাই আমার দলের টপ শিল্পী করে। এক্স্যাক্ট এই ল্যাঙ্গুয়েজ বলেছিলেন, লাল কার্পেট বিছিয়ে নিয়ে যেতে চাই, আপনি কি কাজ করবেন? আমি তখন না প্রবল শক্তি দিয়ে বললাম যে হ্যাঁ আমি কাজ করব। আমি বললাম কিন্তু আমার না একটা ব্ল্যাঙ্ক পেপারে সই আছে ওখানে। তখন ওই এটা 32 তো 6 পর্যন্ত বোধহয় কিছু একটা সই ছিল।
তখন বললো 1300 কি, গুলিয়ে গেছি বাংলা ইংরেজি। তখন বললো যে কিসের সই রয়েছে? আমি বললাম যে আমার একটা ব্ল্যাঙ্ক পেপারে 6 বছরের ওখানে একটা সই করা রয়েছে। তখন বললো যে ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, কোর্টে কেস যাবে না, আর যদি যায় আপনি কোর্টে গিয়ে উল্টে বলবেন না তো যে না আমি আর কাজ করবো না, আমি বৈধ ব্যাপারে যাবো। বললাম না, তা বলবো না। বলে তাহলে আপনি সইটা করুন। সই করলাম, সই করে আমাকে বললো যে আমরা 3 জনের কথা ভেবেছি আপনার এগেনস্টে হিরো করব বলে। 3 জন আর্টিস্টের নাম বললো, আমি সে নামগুলো আর বলছি না। একজন, দ্বিতীয়তে ওর নাম বলেছিল, প্রথম একজনের নাম বলেছিল, দ্বিতীয়তে ওর অনল চক্রবর্তীর নাম বলেছিল, তৃতীয়তে আরেকজন ছিলেন। যেই দ্বিতীয় পর্যন্ত এসছে মানে ব্যাস ওইখানেই স্টপ, আর যাবেন না, আমি অনল চক্রবর্তীকে হিরো হিসেবে চাই। প্রথমও না, তৃতীয়ও না, উইথ ডিউ রেসপেক্ট তৃতীয়। চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার আগে মানুষ হিসেবে অনল চক্রবর্তীর সঙ্গে আমার একটা ভার্বাল আলাপ ছিল, হাই হ্যালো কেমন আছো, ভালো আছো। ও তো ওর ওই শান্ত ইমেজটা আমাকে ভীষণ আকর্ষিত করেছিল। আচ্ছা, হ্যাঁ, আমি ভৈরব মামাকেও অনেকবার বলেছিলাম যে তোমার দলে অনলকে নাও না গো, আমার অনলের সঙ্গে অভিনয় করতে খুব ইচ্ছা করে। আচ্ছা, কি যে কোনো কারণে হয়তো ক্লিক করেনি। তো আমাকে যখন ওইটা বললো এ বি, আমি বললাম বি পর্যন্তই, বিকেই আমার চাই। তখন আমার হাজব্যান্ডও ছিল পাশে বসে, বললো যে হ্যাঁ, ও বললো যে হ্যাঁ অনলকেই নিন, অনল সব থেকে ভালো হবে। অনলের ওই অসম্ভব একটা বুদ্ধিদীপ্ত চেহারা, একটা অসম্ভব ইন্ট্রোভার্ট ঠান্ডা ইমেজ, কি জানি আমি এত উল্টো ঝড় বলে বোধহয় আমার ওই মানুষটাকে খুব ভালো লেগেছিল অ্যাজ আ মানুষ। শান্ত স্বভাবের, একটা পোলাইট ব্যাপার, কোনো উগ্রতা নেই। তো ওই 97-এ অনল আর আমার যাত্রাটা শুরু হলো। ওখানেই মানে অনল কাকুলি জুটির সূচনাটা 1997। সে বছরের পালাটা ওই মেনকা মাথায় দিল। অসম্ভব ভালো নাটকটা লিখেছিলেন উৎপল রায়। 2 বছর কাজ করেছিলাম উৎপলদার সঙ্গে। বোম্বাইকা বিবি এবং মেনকা মাথায় দিল ঘুমটা দুটোই ওয়াজ ব্লকবাস্টার। অসম্ভব ভালো একটা প্রোডাকশন ছিল মেনকা মাথায় দিল ঘুমটা। যদিও এখন অভিনয়টা দেখলে মনে হয় এর থেকে এখন করলে অনেক বেটার করতাম, সেটা গলাটাও অনেক সরু ছিল, এখনকার মতো এত বেস্ট টেস্ট তৈরি হয়নি। 29 বছর আগের কথা তো। কাকলি চৌধুরী, অনল চক্রবর্তী আমার কাছে কাছের দুটি মানুষ, কাঞ্চি আর অনল। অনেকগুলো বছর আগে অনল আর আমরা বাড়িতে প্রায় পাশাপাশি থাকতাম। ওদের বাড়ির সঙ্গে আমাদের একটা আন্তরিক সম্পর্ক ছিল, এখনো আছে। কাঞ্চির সঙ্গে আগে মধুতা কাজ করে, তারপর আমি। সুন্দর সেই সম্পর্কটা এখন বজায় আছে। ওরা কত বড় নাট্যকার, অভিনেতা বা অভিনেত্রী তার প্রমাণ অনেক আছে, সবাই জানে। আমি সে কথা বলবো না, আমি বলবো সেই তখনকার কাঞ্চি অনলের সঙ্গে আজকের কাঞ্চি অনলের ব্যবহারের কোনো তফাৎ নেই। এটাই ওদের বড় মনের পরিচয়। আন্তরিকতায় আজও ওরা স্নেহের মানুষ, কাছের মানুষ। আবার যদি সেই দিনগুলোতে ফিরতে পারতাম, সেটাই চেষ্টা করেও ফেরা যাবে না, কোনো গাড়ি পাওয়া যাবে না, অনল চক্রবর্তীর সঙ্গে এই গাড়িটাও ফেরাতে পারবে না। অনল চক্রবর্তীর সঙ্গে আপনার জার্নিটা শুরু হলো, সেটা আজ পর্যন্ত এখনো চলছে, তো সেটা আমরা পরের এপিসোডে শুনবো। তার আগে আরেকটা প্রশ্ন করি, অন্যান্য অভিনয় মাধ্যমের প্রতি আপনার একটা আকর্ষণ ক্যামেরার প্রতি? হ্যাঁ, ক্যামেরার প্রতি অ্যাকচুয়ালি ক্যামেরার ছোটবেলা থেকেই, মানে ওই যখন আমাদের ওই স্ট্রাগল পিরিয়ডটা চলছে তখন আমি মডেলিং, ক্যামেরা এইসব জায়গাতেও আমি একটু ইন্টারেস্ট দেখিয়েছিলাম। আমার মাও, আমি খুব ফটোজেনিক, মানে তুলেও ছিলাম ছবি টবি, কিন্তু ব্যক্তিগত কিছু কারণে একটু কম্প্রোমাইজ প্রবলেম ছিল বলে ওটা আর হয়ে ওঠেনি। কিন্তু সে দুঃখটা আমার আজও রয়ে গেছে যে আমি ক্যামেরায় নিজেকে সেভাবে প্রকাশ করতে পারলাম না। আর তারপরে যখন যাত্রায় চলে গেছি না, যাত্রাটাই এত মন প্রাণ দিয়ে করেছে এবং আজও যাত্রাটা এত সততার সঙ্গে করি। হ্যাঁ, এবং যে কদিন আর আছি, যে কবছর আছি, সততার সঙ্গেই করবো। তখন যখন কেরিয়ার গড়ার জন্য যাত্রাটাকে সেকেন্ড টাইম আমি এন্ট্রি নিলাম এবং লড়াই করে জীবন যুদ্ধ করছি, মেয়ে মানুষ করছি, মেয়ে জন্ম হলো, মেয়েকে পড়াশোনা শেখানো, মাথার উপর ছাদ করা, বাসস্থান, অন্য জোগাড় করা, এসে তখন আর সিনেমার কথা ভাবার সময় পাইনি। কিন্তু এখন যখন আমার আর সেই জায়গাটা আর ভাবার জায়গা নেই যে আমি কোথায় থাকবো, কি খাবো, মেয়ে কি করবে, এসব জায়গা থেকে তখন আমার আস্তে আস্তে, আর এখন ক্যামেরাটা এত আধুনিক হয়েছে, কন্টেন্টগুলো সমস্ত পাল্টে গেছে, নামি ডিরেক্টর যারা খুব
অন্যরকম সিনেমা বানায়। আর আমি একটা কথা বলি, আমার কোনোদিনই মানে যখন আরেকটু বয়সটা বাড়লো, আমার কোনোদিনই সকল গাছের ডাল ধরে নাচার হিরোইন হওয়ার শখ কিন্তু আমার, ওই যদি হয়ে যেতাম, ওই যে সময় ক্লিক করে যেত তাহলে হয়তো ঢুকে যেতাম, কিন্তু যখন একটু ম্যাচুরিটি হলো তখন মনে হলো যে না, এর থেকে যাত্রা অনেক অনেক কঠিন এবং অনেক অনেক কিছু দেওয়ার আছে। সিনেমা নিঃসন্দেহে কঠিন, আমি করি, একদম সিনেমা করিনি যে তা না, ক্যামেরার সঙ্গে পরিচিত না তা না, প্রচুর ক্যামেরার কাজ করেছি, সিনেমাও করেছি, সুলতান সিনেমা করেছি, রাজা চন্দ আমাকে খুব সম্মান দিয়ে ডেকে নিয়ে গিয়ে গার্লফ্রেন্ডে একটা জনৈকার রোল করেছিলাম, মঞ্জিল পাঠিয়েছিল, কাকুর কাঞ্চি দিই তোমার জন্য একটা দারুণ রোল আছে, যাও চলে যাও, তুমি চলে যাও। আজকে চলে গেলাম, গিয়ে দেখলাম একটা জনৈকার রোল, করিডর দিয়ে হেঁটে যাওয়া, তার কোনো নামও নেই। আমি তখন ভাবলাম, মঞ্জিলকে ভাবলাম যে তুই এই রোল করার জন্য আমাকে এখানে পাঠালি, যে ক্যারেক্টারের কোনো নাম নেই, একটা হসপিটালের সিন, একটা করিডর দিয়ে হেঁটে যাওয়া। আমি তখন ভাবলাম যে না না, আমি এটা করি, আমি দেখি না, আমি তো ক্যামেরাটাকেও জানতে চাই, আমি তো ক্যামেরার কিছুই জানি না, শেখার তো কোনো বয়স হয় না, শেষ হয় না। আমি ওই জনৈকার রোলই করেছিলাম এবং আজ পর্যন্ত ওই গার্লফ্রেন্ডের এই একটা সিনের জন্য কিন্তু অনেক মানুষ আমাকে বলে, দিদি আপনাকে গার্লফ্রেন্ডে দেখলাম। এটা তো অনেক বড় পাওয়া যায়। নিশ্চয়ই, তখন শোনো, ওইটা যদি কাকুলি চৌধুরীকে দেখেছে বলে ওইটা লোকে রেকগনাইজ করেছে, নাহলে যদি আজকে একটা, আমি যদি যাত্রাটা না করতাম আর ওই করিডর দিয়ে হেঁটে যাওয়া, কেউ জিজ্ঞেস করতো না। কিন্তু আই এম গ্রেটফুল টু মাই ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর রাজা চন্দ। ও কিন্তু আমাকে পরবর্তীকালে, ও নিজেও বুঝতে পেরেছিল যে এই চরিত্রটা এনার মতো, কারণ কাকুলি চৌধুরী নামটা সিনেমা জগতের সবাই জানে এবং প্রচন্ড ভালোবাসে, সবাই খুব রেসপেক্ট করে, যারা বড় তারা স্নেহ করেন, এবং রাজা চন্দ বুঝেছিল যে এই চরিত্রটা এনার করাটা উচিত না, কিন্তু আমিও বেরিয়ে আসিনি, ও আমাকে বলেনি যে না দিদি আপনি চলে যান, এই চরিত্রটা করবেন না। তা আমি দেখলাম ঠিক আছে, এটা রিহার্সাল হয়ে যাক, কিন্তু রাজা আমাকে বলেছিল যে আমি আপনার সঙ্গে কাজ করব, এবং বলতে নেই একেবারে 2017 সালে এই ময়লা টাকার লক্ষ্যে চলতে চলতে আমার কাছে ফোন এলো যে 5 দিনের একটা কাজ আছে, করতে পারবেন? আমি বললাম হ্যাঁ করবো, এই যাত্রা আছে বলে এরকম ভোর বলে 4:30, কিন্তু আমি করেছিলাম, কিন্তু আমি এটা বুঝেছিলাম ওটা করতে গিয়ে যে সিনেমা এবং যাত্রা পাশাপাশি চালালে আমি গলাটা রাখতে পারবো না। আমার 4 দিন 5 দিন শুটিং করেছিলাম, করে সন্ধেবেলায় যাত্রা করতে গিয়ে আমার গান নষ্ট হয়েছিল, বন্দে মাতরম গানটা। তখন আমি বুঝলাম যে না, যে কোনো একটা নৌকোয় পা দিয়ে চলা উচিত। আমি যাত্রাতে যখন নিবেদিত প্রাণ হয়েছি, যাত্রাই থাকি, যদি সিনেমা কেউ সময় আমাদের অফ টাইমে তখন করলাম, ঠিক আছে। যেমন আমি খুব আনন্দ করে পুলিশ ফাইলে 2টো এপিসোড করেছিলাম, দেবাশিস দিঘাল আমাকে নিয়ে গেছিল এবং আমি খুব আনন্দ পেয়েছিলাম, কারণ ওখানে আমি ডি গ্ল্যাম চরিত্র করেছি। আমাদের যাত্রায় তো একটা গ্ল্যামারের থাকতে হয়, বিজনেসের ব্যাপার থাকে, সেখানে ডি গ্ল্যাম সাজার দুঃসাহস সবাই দেখাতে পারে না, যদিও আমি দেখিয়েছি। আমি ডি গ্ল্যাম ফিগ্ল্যাম সবই সাজি, এখন আমি কোনো কিছুকে ভয় পাই না। আমি জানি যে যেটাই হোক, অভিনয় যদি ভালো হয় মানুষ ঠিক বসে দেখবে, সেটা ডি গ্ল্যাম, হ্যাঁ ডেফিনেটলি একটা সময় হয়তো দেখতো না, এখন যা করব সেটাই মানুষের দেখার মতো করে, যে কাকুলিদি করছেন খারাপ হবে না, কারুর হয়তো ভালো লাগে না, সে তো সবাইকে সুখী করা স্বয়ং ভগবানের পক্ষে সম্ভব হয় না, আমরা তো সামান্য মানুষ, আমাদের প্রোডাকশনও কোনো পার্সেন্টেজ মানুষের ভালো লাগে না, কিন্তু তাতে কিছু এসে যায় না। আমরা একটু অন্যরকম ধারায় হাঁটি, আমি আর অনল, আমাদের এই 28 বছরের জুটিতে আমরা একটা অন্যরকম ঘরানা তৈরি করতে পেরেছি, যেটা অনল ওর ইন্টারভিউতে বলছিল যে উনি মহেন্দ্র গুপ্তকে দেখেছেন যে কোনো কম্পোজিশন না করে বাড়িতে যেমন কথা বলে, আমরাও চেষ্টা করি যে অভিনয় না করে যতটা স্বতঃস্ফূর্তভাবে যেটা আছে সেটা করো, সেটা করলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। তার মানে বলবেন তাহলে কি আপনারা একাই মানুষের কাছে পৌঁছচ্ছে না, আর কেউ পৌঁছচ্ছে না? আর যাত্রাতে সবাই চলছে, যার যার এক একটা নিজস্ব স্টাইলাইজেশন থাকে, আমরা আমাদের একটা আলাদা ক্রিয়েটিভিটি চেষ্টা করেছি এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে মানুষের কাছে, না হলে এটাই সবচেয়ে বড় ব্যাপার, একদম সবথেকে বড় ব্যাপার সেটা। কিছু বলতে গেলে আমি জয়শ্রী মুখার্জি বলছি, আগেই নামটা বলা উচিত ছিল। যাই হোক, কাকলি সম্বন্ধে বলতে গেলে কত বলবো, বলার শেষ নেই। ওর প্রথম আমি যাত্রা দেখি কলিযুগের বউ বলে একটা পালা, মানে আমাকে নীলমণিবাবু এসে বললেন, আমি তখন যাত্রায় নেই, নীলমণিবাবু এসে বললেন যে জয়শ্রী একটা মেয়ে খুব ভালো অভিনয় করে, তুমি একটু দেখতে এসো না, বলে আমি স্টারে দেখতে গিয়েছিলাম কলিযুগের বউ। মানে আমি কি বলবো তোমাকে, একটা বিচারের মতো সিন, বিচার ঠিক নয়, কে কেমন, ও কেমন, সে কেমন, সেটা নিয়ে এত সুন্দর অভিনয় করেছিল। আর তখন তো দেখতে একটা পরী, ছোট্ট পরী যেন, অসাধারণ। তারপরে আমি বললাম তাহলে আমি একটু গ্রিন রুমে যাই, মেয়েটাকে সামনাসামনি দেখি। না, আমি দেখে বললাম ওরে বুড়ি, তুই তো বিরাট অভিনেত্রী হবি রে। ওরে বাবা রে বাবা,
অনেক বড় হবে তুমি। তারপরে পরে নীলমণি রাত মুখে শুনলাম ও কাজল দিক মেয়ে। ও বাবা, কাজল চৌধুরীর মেয়ে, বাহ বাহ, খুব ভালো। এ তো গেল কাঞ্চি। তারপরে তো কাঞ্চির প্রচুর বই দেখেছি, ওর সাথে একসঙ্গে অভিনয় করেছি, ধান কাটছে নতুন বউ, তারপরে অনলের লেখা, দুটো বই করেছি। আমার আজকাল না সব বইয়ের কথা মনে থাকে না, ওই যেটাতে একটা ও পরে হয়তো মনে পড়বে বাবু, জানিস এখন আমি ভুলে যাচ্ছি নামটা। ওই সে বোতলে করে দুধ খেত, বইটার নামটা ভুলে গেলাম। সে যে কি অভিনয় করতো আমি তোমায় বোঝাতে পারবো না, আমার বোঝানো সম্ভব নয়, সেটা অসাধারণ। আমরা সেখানে কিছুই না, মানে আমি আমার কথা বলছি, সেখানে কিছুই না, কিন্তু ও খুব চাইতো যে আমি ওর বই দেখি, মানে পালা দেখি। ও খুব চায় যে জয়ও তুমি আসবে, ও আবার আমাকে জয়ও বলে ডাকে, ওর অনেক কায়দা। হ্যাঁ, তারপরে ওদের পালা দেখেছি আমি, কাঞ্চির সাথে দুটো পালা করেছি আমি। দুটো পালারই নাম এখন মনে পড়ছে না, এটা আমার খুব কষ্ট লাগছে। যাই হোক, কাঞ্চি কি বলবো, আমার একটা অভিনয় জগতে একটা হার্ট, শুধু আমি নই, আমার ছেলে মেয়ে দুজনেই, ওরা প্রচন্ড কাঞ্চির ফ্যান। হ্যাঁ, ভালো থেকো, কাঞ্চিকে বলো যে জয় বলেছে ভালো থাকতে, খুব ভালো থেকো। আপনাকে যাত্রা সুচিত্রা সেন বলা হয়, মানে এখন মানে বর্তমানে এই ব্যাপারটা আরো বেশি চর্চিত হচ্ছে, যাত্রার উত্তম সুচিত্রা। তো যাত্রা সুচিত্রা সেন এই ব্যাপারটা ভেবে কাকলি চৌধুরীর দায়িত্বটা কি আরো অনেকটা বেড়ে যায়, বা সেটা আপনার কি মত? প্রথম কথা বলি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে কলম চারটি লিখে দিলেই হলো। মানে মানুষ ভালোবেসে এটা আমাদেরকে বলেন, কেন বলেন? যেহেতু দীর্ঘ বছর আমরা জুটি হিসেবে কাজ করছি। সিনেমায় উত্তম সুচিত্রা, এনারা যাত্রার উত্তম সুচিত্রা। যাত্রার উত্তম সুচিত্রা বলে বলেই আমরা নিজেদের উত্তম সুচিত্রা বাবার মতো বোকা তো নই। অনেক মানুষ যখন কমেন্টস করেন, হ্যাঁ উত্তম কুমার সুচিত্রা সেনকে ছোট করবেন না, আরে দাদা আমরা ছোট করি না, ওনারা লেজেন্ড, ওনারা আর কোনোদিন হবেন না। উত্তম কুমার কোনোদিনও আর হবেন না, সুচিত্রা সেন আর কোনোদিনও হবে না। হ্যাঁ, আমাদেরকে মানুষ বলে, এটা শুনলে আমাদের প্রথমে লজ্জায় মাথাটা নিচু হয় যে কোন জায়গায় কাদের নামের সঙ্গে আমাদের নামটা তুলনা করছে, যেহেতু আমরা জুটি হিসেবে কাজ করছি। কোন দায়ভারটা আমাদের উপর চাপছে, আমাদের তো তাহলে ওটাই আমি বলতে চাইছি যে একদম নিশ্চয়ই দায়িত্বটা আরো কত গুণ বেশি বেড়ে যায়। এটা সুচিত্রা সেন না বললেও পারতো অবশ্যই, কিন্তু এটা বলার পর মনে হচ্ছে ব্যাপারটা আরো বেশি, বাবা এরকম ভাবছে, তাহলে তো আমাদেরও একটা দায় থেকে যায়। কিন্তু এটা তো সত্যি কাকুলিদি যে যাত্রায় যারা সর্বাত্মক জুটি হিসেবে দর্শক মনে জায়গা করে নিয়েছে, তার মধ্যে অনল চক্রবর্তী এবং কাকুলি চৌধুরী দীর্ঘস্থায়ী জুটি, এতটা টাইম স্প্যান কোনো জুটি পায়নি। স্বপন কুমার, স্বপ্না কুমারী, জ্যোৎস্না দত্ত, গুরুদাস ধারাও পায়নি। আপনাদেরটা কিন্তু সর্বাত্মক এবং দীর্ঘ সময়। না, আমার যতদূর ধারণা বোধহয় আমাদের থেকে 2-1 বছর এগিয়ে রয়েছে নির্মলদা আর মিনাদি বোধহয়। হ্যাঁ, কিন্তু তার সেদিক থেকে দেখতে গেলেও আপনাদের ইয়েটা, এই সর্বাত্মক প্রভাবটা, হ্যাঁ প্রভাবটা এত দিনের 1996 থেকে আজ 2025, একদম একদম এটা ইটস নট আ ম্যাটার অফ জোক। দুটো মানুষকে একসঙ্গে 29 বছর সহ্য করা, যে ওদের আমাদের কেমিস্ট্রিটাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে, যে ওনারা যেটা করেন, মানে মানুষের ভাষায় বলি যে যাত্রা স্টেজে ওনাদের অভিনয়টা, ওনারা দুজনে যখন থাকেন তখন একটা ম্যাজিক ক্রিয়েট হয়। সেই ম্যাজিকটাকে মানুষ ভালোবেসেছে, সেই ম্যাজিকটাকে ভালোবেসেছে বলেই কিন্তু আমাদের দায়বদ্ধতাটা বেড়েছে যে এই ম্যাজিকটা যেন আমরা যে কদিন আর আছি, যে কবছর আর আছি, ধরে রাখতে পারি। হ্যাঁ, তো আর হ্যাঁ, জুটি নিয়ে ওই প্রশ্নটা আমি জুটির ইয়েতে করবো। আরেকটা কথা যেটা বলছি সেটা হচ্ছে, বর্তমানে যারা আপনার পরবর্তীকালে যারা যাত্রায় নায়িকা হলেন, বা এখন যারা 5 বছর 10 বছরের মধ্যে নায়িকার পর্যায়ে পৌঁছেছেন, বা যাদের নাম হচ্ছে, তাদের সম্পর্কে আপনার কি মতামত? মানে কিরকম দেখছেন? কাকুলি চৌধুরী পরবর্তী যাত্রায় কি আরেকটা কাকুলি চৌধুরী পাওয়া যায়? এটা বলতে পারি না, কখনো কাকুলি চৌধুরীর থেকে বড় কেউ হতে পারে, সেটাও হতে পারে। কাকুলি চৌধুরী ইজ নট দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। কে কখন কোথায় কখন কার স্পার্ক বেরিয়ে যাবে, কে কখন আমাকে, এটা বলা যায় না, নিজে মুখে বলা উচিত না। তবে আমি এটা বলবো যে সমস্ত যারা কাজ করছে এখন ইদানিং বেশ কিছু বছর ধরে সুনামের সঙ্গে কাজ করছে, তারা প্রত্যেকে ভালো কাজ করছে, প্রত্যেকে সিরিয়াসলি কাজ করছে। আশা করছি তারাও একটা সময় বেশ ভালো রকম জায়গায় পৌঁছতে পারবে বলেই আশা করি। শুভেচ্ছা রইল তাদের জন্য, নিউ কামার্স এবং যারা করছে অলরেডি কাজ, ভালো কাজ করছে, তাদের প্রত্যেকের জন্য আমাদের ভীষণ অনেক শুভেচ্ছা রইল। সবাই আমাদের স্নেহের, যারা ছোট আর যারা আমরা অলমোস্ট সমবয়সী বা একটু কম বেশি আছি, আমরাও সবাই সবার ভালো চাই, ওতে তো পয়সা খরচা নেই। কাকুলি চৌধুরীর এতদিনে কাকুলি চৌধুরীর যা মানে আপনার এই নাম বা আপনার এই অভিনয় সব কিছু, বা আপনার যাত্রার জীবনে
তিনজন মানুষের অবদান খুব বেশি, তার হচ্ছে সনাতন ঘোষ, ভৈরব গঙ্গোপাধ্যায় এবং অনল চক্রবর্তী। একদম এই তিনজন মানুষের কে কেন্দ্র করে কাকলি চৌধুরীর এতদিনের যাত্রা জীবনটা আবর্তিত হচ্ছে। মানে ভৈরব গাঙ্গুলির জন্য কাকলি চৌধুরীকে প্রথম পশ্চিমবাংলা চিনেছে। কাকলি চৌধুরীর কমার্শিয়াল ইমেজ ভৈরব গাঙ্গুলি তৈরি করেছেন, এবং ভৈরব মামার কলম থেকে যখন প্রথম বেরিয়ে এলাম, 2 বছর উৎপলদার কলম, ভালো কলম পেয়েছি, একটা অন্যরকম স্বাদের কলম। তারপর থেকে এই 29 বছরের ধারাবাহিকতার মধ্যে 2 বছর বাদ দিলে এই 27 বছরের যে 27 রকম কাকলিকে চিড়ে ফিরে বের করার ক্রেডিট একেবারে অনল চক্রবর্তীর। একদমই। প্রচন্ড ভরসা করি মানুষটার উপর, আমার চরিত্র লেখার ব্যাপারে, আমার চরিত্র না শুধু আমাদের যাত্রাপালাটা লেখার ব্যাপারে বিশাল। হ্যাঁ, তো বীণা দাশগুপ্তা বলেছিলেন যে জুটির ক্ষেত্রে, যদিও এটা জুটিতে প্রশ্নটা করলে ভালো হতো, যে দুজন শক্তি যতক্ষণ না পাশাপাশি আসে ততক্ষণ জুটি তৈরি হয় না। তো সেই শক্তি মানে মানে সেই দুজনের শক্তিটা কিভাবে মানে হলো, মানে এটা কি অভিনয় বা নির্দেশনাগত দিক থেকে, বা নাকি ব্যক্তি জীবনের কোন ব্যাপারটা আপনাদের ব্যাপারটাকে আরো? প্রথম কথা, আমাদের ব্যক্তি জীবনে আমরা দুজনে খুব ভালো বন্ধু। অনল আমার পারিবারিক, আমার এই মুহূর্তে আমার পরিবারের মাথার উপরে অভিভাবক বলতে, বটগাছ বলতে যেটা বোঝায় সেটা অনল। আমার মেয়েকে 18 মাস বয়সে ও কোলে তুলেছে। আমার মেয়ের বিয়ে যদি নিশ্চয়ই মেয়ে হয়ে সন্তান হয়ে যখন জন্মেছে, আজ না হোক কাল বিয়ে করবে, এবং আমার মেয়ের কন্যাদানটাও আমার মেয়েকে অনলই করবে। কারণ আমার মেয়ে বলে, আমাকে অন্যের হাতে তুলে দিতে যার বুক ফাটবে সেই তো আমাকে সম্প্রদান করবে, সেটাই হওয়া উচিত। তো ও একেবারেই আমার পরিবারের একটা অংশ। আর বন্ডিংটা তৈরি হয়েছে, একটা ভালো বন্ধুত্ব, একটা ভালো বোঝাপড়া তো রয়েছে। আর আমাদের দুজন শিল্পীর মাঝখানে কোনো ইগো প্রবলেম নেই, এটা আমাদের সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। ইগোর জন্য কিন্তু অনেকে এগোতে পারে না বেশি দূর। একদমই। কোনো বছর হয়েছে কোনো প্রোডাকশনে আমার থেকে ওর সুনাম বেশি হয়েছে, আমার কিন্তু সেটা নিয়ে কোনো মনোকষ্টে ভুগিনি। বাবা, ওর সুনাম হলো, আমার এবছরটা, ও তো প্রত্যেক বছরই তো আমার হয়, 1-8 বছর যদি ওরও হয় তো একটু নিক না, ও তো মানুষ, ওরও তো ইচ্ছা করতে পারে, ওই জায়গাটুকু ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আর বাকি জুটির কথাগুলো আমরা জুটির ইয়েতে শুনবো। তো আর আমার দর্শকদের জন্য বা আমার কাজের ব্যাপারে যদি আপনার কিছু বক্তব্য থাকে, যদি দর্শক। প্রচন্ড ভালো কাজ করে, এত শুনে আমি তো, আমরা বাড়িতে আলোচনা করি তো তোমার কাজ দেখেছি, ও এত জোগাড় করলো কোথা থেকে, এই সমস্ত সব লেজেন্ডারি আর্টিস্টদের লাইভ ইন্টারভিউ, একটা জিনিস তৈরি করতে গেলে এই যে জিনিস সংগ্রহ, এই সংগ্রহটার কোনো তুলনা হবে না। এবং কোয়ালিটি, কাজের কোয়ালিটি, ইটস টু গুড। অনেক শুভেচ্ছা তোমার জন্য, আরো অনেক দূর এগো, খুব ভালো লাগে, ভীষণ অথেন্টিক্যালি ও কাজটা করে, যেটা খুব প্রশংসা। চেষ্টা করছি যাত্রার ইতিহাসটাকে যতটা, অবশ্যই দেখো, আমরা তো যাত্রা থেকেই সবটা পেয়েছি। আজকে যে বাড়িটার নিচে বসে কথা বলছি সেটাও যাত্রার পয়সায় করা। তো ন্যাচারালি যাত্রার প্রতি ঋণ আমাদের কোনোদিনও শোধ হবে না। যাত্রা সব দিয়েছে, মাথার উপরে ছাদ দিয়েছে, অন্ন দিয়েছে, পরিচিতি দিয়েছে, অর্থ হয়তো, টু বি ভেরি অনেস্ট, আমাদের কোয়ালিটি অনুযায়ী যে অর্থটা পাওয়া উচিত ছিল আমরা সেই অর্থটা কিন্তু পাইনি, সেটার পেছনেও একটা কারণ আছে। কিন্তু সেটা নিয়ে না আমাদের সত্যি বলছি কোনো দুঃখ নেই। আমাদের যে অর্থটা পাওয়া উচিত ছিল আমাদের কোয়ালিটি অনুযায়ী, সেই অর্থ কিন্তু আমরা পাইনি। পারিশ্রমিকের মূল্যায়নটা না, পারিশ্রমিক, আমাদের যে পারিশ্রমিক হওয়া উচিত সে পারিশ্রমিক আমরা পাইনি। কিন্তু অনেস্টলি বলছি, সেটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, কারণ আমরা আবার যেটা পেয়েছি সেটা আবার অনেকেই পান না। সেটা ঠিক। তো আপনার যাত্রা জীবন বা আপনার এই জীবন সংগ্রামের কথা আমরা শুনলাম। তো শেষে জুটির ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি যদি একটা গান যদি দর্শকদের যদি শোনান, যাত্রার গান হতে পারে বা আপনার ভালো লাগার কোনো গান, যদি, আমি ডায়লগ বলবো না, হয়তো ডায়লগ এই মুহূর্তে আপনি মনে, একটা গান যদি সম্ভব হয়। কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি, যদি কিছু বলো আমি ছলো ছলো চোখে স্বপ্ন সাজাই, এ জীবনও বয়ে যাব বাকি দিনও যামি, কিছু তো চাইনি আমি। সত্যি কিছু চাইনি, জীবনের কাছ থেকে চাওয়া খুব কম,
খুব অল্পেতে সন্তুষ্ট আমরা। এই গানের বাণীর মধ্যে দিয়ে কি অনেক বড় একটা বার্তা আপনি দিতে চাইলেন আপনার নিজের জীবন দর্শনের ক্ষেত্র থেকে বলতে গেলে? আমি সত্যি আমি যদি একজন মানুষ হিসেবে বলো, আমার কোনোদিনই খুব চাহিদার মানুষ আমরা খুব অল্পতে সন্তুষ্ট। আমি ভীষণ অল্পতে সন্তুষ্ট, যতটুকু দরকার ততটুকু পেয়ে গেছি। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? কি দরকার? আর দরকার নেই তো। একদমই। আর লাস্ট একটা কথা জিজ্ঞেস করবো, জানি না এটা আমার জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা, এই বছর রথের দিনে আপনার বক্তব্যে একটা অবসরের একটা আভাস আমি পেয়েছি, তো সেই ব্যাপারে যদি আপনি কি অবসরের আভাস পেয়েছি বলতে, সত্যি কথা বলতে দেখো, বয়স বাড়াটা ন্যাচারাল প্রসেস, কাজের জীবনে অবসর আসাটাও কিন্তু একটা ন্যাচারাল জিনিসের মধ্যে দিয়ে। কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি এখনো শারীরিকভাবে সাংঘাতিক ফিট ঠাকুরের আশীর্বাদে, কিন্তু কোথায় গিয়ে মানে কোথাও কোথাও না পরিবেশটা একটু হার্ট করছে আমাকে। যাত্রার এই ফ্রি যাত্রার পরিবেশটা খুব হার্ট করছে। ওই জন্যে কখনো কখনো মনে হচ্ছে যে আর বোধহয় খুব বেশি দিন বলতে এই মুহূর্তে না হলেও কিছু বছর আছি, কিন্তু জানি না আর কত বছর মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবো। মনের বিরুদ্ধে গিয়ে কাজ করব না আমরা, কিন্তু এই মুহূর্তে ছাড়ছি না পথ। না না, এখন আপাতত মানে ছাড়ার কথা ভাববেন না। তো আমরা আজকে শুনলাম যাত্রা জগতের কিংবদন্তি অভিনেত্রী কাকলি চৌধুরীর যাত্রা জীবনের নানান জানা অজানা কথা। তো অনল চক্রবর্তী এবং কাকলি চৌধুরী জুটির ব্যাপারে আমরা অন্য এপিসোডে কথা বলবো। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। 1 বছর অপেক্ষা করার পর আজকে আপনাকে পেলাম, আপনার সঙ্গে কথা বলতে পারলাম। ঠিক আছে। না না, আমরাও তো সমৃদ্ধ হলাম, কারণ দেখো সেটা তো আমার তো ভালো, তোমরা এই তুমি কাজ করছো, ক্যামেরার উল্টো দিকে বসে আছে, ওর সঙ্গেও আমার মধুসূদন মঞ্চে আলাপ হয়েছিল। সব বাচ্চা বাচ্চা আমাদের কাছে অনেক অনেক স্টুডেন্ট আছে, আমেরিকাতেও থাকে যশোধারা, তারপরে সৌম্য মিশ্র বলে একটা ছেলে আছে, মানে এত বাচ্চারা। হ্যাঁ, তো ন্যাচারালি এই কাজ নিয়ে এত এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা। ঈশানী বলে একটা মেয়ে ব্যাঙ্গালোর থেকে, ও যাত্রার উপর করেছিল গবেষণা, ওর কাজে আমাদের যে যারাই ফোন করে যে দিদি এরকম কাজ করছি যাত্রা নিয়ে, একটু আপনাদেরকে, কাউকে আমরা নিরাশ করি না, বিকজ এটা আমাদের দায়িত্ব। ওরা বাচ্চা ছেলে মেয়ে, ওরা এইটা নিয়ে গবেষণা করতে চাইছে, আমরা যদি সাহায্য না করি তাহলে ওরা কি করে এগোবে কাজে? সো এটা ইটস আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এবং এই কাজটা করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি, আবার জুটির এপিসোডটা নিয়ে ফিরে আসবো। তো ভালো থাকবেন সবাই। দিদিকে অসংখ্য ধন্যবাদ, আপনি এইভাবেই চালিয়ে যান এবং এখনো অনেক বছর দেখতে চাই। দেখি, চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।